দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি নাফিসা হক। কারচুপির অভিযোগ এনে জাকসু নির্বাচন বর্জন করল ছাত্রদল। তাদের অভিযোগ শিবির সমর্থিত প্যানেলকে জেতাতে প্রশাসন জামাতের সাথে আঁতাত করেছে। এর আগে পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই চলে ভোট গ্রহণ। আর এই হট্টগোলের মধ্যে দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হলেও পরে আবার ভোট গ্রহণ শুরু হয়। আর এদিকে সার্বিক পরিস্থিতিতে ক্যাম্পাসে বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। ৩৩ বছরের অপেক্ষা শেষে ভোটের সকালে বৃষ্টি উপেক্ষা করেই ভোট কেন্দ্রে সমবেত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। লাইনে দাঁড়িয়ে অপেক্ষা জাকসুর গণতান্ত্রিক ভোট উৎসবের। বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হয় ভোট গ্রহণ। তবে ব্যালট পেপার পৌঁছতে দেরি হওয়ায় কিছু কেন্দ্রে ভোট শুরু করতে বিলম্ব হয়। এসব কেন্দ্রে ভোট নেওয়া শুরু হয় সকাল 10:45টায়। এত বছর পরে সে জাকসু হচ্ছে, এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। আর আমরা আরো অনেক বেশি খুশি, কারণ আমরা সরাসরি ভোটার হিসেবে এখানে অংশগ্রহণ করতে পারছি। আর প্রশাসন যথেষ্ট চেষ্টা করতেছে পরিবেশকে ঠান্ডা রাখার, কারণ দীর্ঘ 33 বছর পর প্রথমবার আমরা জাকসু পাচ্ছি। আসলে এটার ফিলিং আসলে বলে বোঝানোর মতো নয়। ভোটের সকালেই বিভিন্ন কেন্দ্রে ভোট দেন প্রার্থীরা, করেন পাল্টাপাল্টি অভিযোগ। প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অসঙ্গতি এবং গাফিলতি, একই সাথে তাদের মনে হয় স্বজনপ্রীতি লক্ষ্য করেছি। ওই ভোট কেন্দ্রে যিনি দায়িত্বে আছেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল 101টা অতিরিক্ত ব্যালট পেপার কেন এসেছে। অনিয়মের অভিযোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল ও তাজউদ্দিন আহমেদ হলের ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। প্রায় 2 ঘন্টা বন্ধ থাকার পর বেলা 1:30টার পরে ভোট গ্রহণ শুরু হয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলে। আর 1 ঘন্টা বন্ধ থাকার পর তাজউদ্দিন আহমেদ হলের ভোট গ্রহণ শুরু হয়। তবে ভোট গ্রহণ শেষ হওয়ার 1 ঘন্টারও বেশি সময় আগে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল সমর্থিত প্যানেল। সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী শেখ সাদি হাসানের উপস্থিতিতে আনা অভিযোগ তুলে ধরেন জিএস প্রার্থী তানজিল হোসেন বৈশাখী। আমাদের বিজয় ব্যাহত করতে ইউনিভার্সিটি প্রশাসন জামাত শিবিরের সাথে এক হয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা করেছে। এই নির্বাচনে স্টুডেন্টদের সত্যিকার রায়ের প্রতিফলন ঘটছে না। এসবের প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি। এদিকে নির্বাচনের অনিয়মের অভিযোগে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন শিক্ষকরা। আমার নিজের কাছে আমার বিবেকের কাছে আমি করতে পারবো না। এজন্য আমরা যারা দায়িত্বে আছেন যে শিক্ষকরা, আমরা এই নির্বাচন বর্জন করলাম। এখানে নানা রকমের কারচুপি হয়েছে এবং আমরা মনে করছি যে অতিরিক্ত ব্যালট ছাপিয়ে এনে গোপনে তারা হয়তোবা এইভাবে ভোট আধিক্য দেখিয়ে তারা জয়লাভ করতে পারে। 25টি পদের বিপরীতে লড়েন 177 জন প্রার্থী। ভিপি পদে 9 আর জিএস পদে 8 জন। 21টি হলে মোট ভোটার 11,759 জন। আব্দুল্লাহ মামুন, নিউজ 24। পরাজয় জেনেই ছাত্রদল ভোট বর্জন করেছে বলে জানিয়েছে শিবির সমর্থিত প্যানেলের সমন্বিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব। বিকেলের বেগম সুফিয়া কামাল হলের সামনে সাংবাদিকদের সঙ্গে ছাত্রদলের নির্বাচন বর্জনের এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা জানিয়েছেন। নিশ্চিত পরাজয় জেনেই তারা এই কাজটা করে ফেলছে, যে ছাত্রদল যেখানে হেরে যাচ্ছে সেখানে বিএনপি সাপোর্ট দিবে, এই বিষয়টা তারা মানতে পারে না আর কি। সেই জন্য তারা প্রতিক্রিয়া দেখিয়ে নির্বাচন বর্জন করছে। দর্শক, আমরা জাকসু নির্বাচন নিয়ে আরো খবর জানবো। আমাদের সঙ্গে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। আমরা প্রথমেই যাচ্ছি সাইফুল ইসলামের কাছে। সাইফুল, দিনভরই আপনি আমাদেরকে জানিয়েছেন জাকসু নির্বাচন এবং এই সংক্রান্ত তথ্য। এখন জানাবেন ভোট গ্রহণ কি শুরু হয়েছে কিনা, ভোট গণনা, এবং সেই সাথে এই জাকসু নির্বাচনকে কেন্দ্র করে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? নাফিসা, আপনাকে ধন্যবাদ। এখনো পর্যন্ত ভোট গণনা শুরু হয়নি। কেন্দ্র থেকে ব্যালট বক্স আনা শুরু হচ্ছে নির্বাচন কমিশন অফিসে। আমি একটু দেখাতে চাই, ইতিমধ্যেই কিন্তু 11টি কেন্দ্রের ব্যালট বক্স এখানে আনা হয়েছে এবং বাকি যে 10টি কেন্দ্র রয়েছে সেই 10টি কেন্দ্রের ব্যালট বক্স এখানে আনার পরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে গণনা শুরু হবে। এবং আমরা জানতে পেরেছি যে হাতেই কিন্তু ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা হবে। এবং আজকে সকালে কিন্তু সব দলের পক্ষ থেকেই কিন্তু দাবি জানানো হয়েছিল যে যাতে হাতে গণনা করা হয়, সেই দাবির প্রেক্ষিতেই হাতে গণনা করা হবে। এবং আজকে এই নির্বাচন নিয়ে কিন্তু বেশ কিছু অভিযোগ ছিল, বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে অভিযোগ ছিল যে সারাদিন বিএনপির এই অঙ্গ সংগঠনের প্রার্থীদেরকে হারিয়ে দেওয়ার জন্য জামাত এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন একত্রিত হয়ে ছাত্র দলের বিরুদ্ধে চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে। এবং ছাত্রদল সেই অভিযোগ এনে কিন্তু নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিকেল
4:45 দিকে তারা নির্বাচন বয়কট করে। পরবর্তীতে 3 জন শিক্ষকও কিন্তু তারা দায়িত্ব থেকে অব্যাহতি নেয়। তারা শিক্ষকরা বলেছেন যে আসলে যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনে কারচুপি হয়েছে, জাল ভোট হয়েছে এবং যে ব্যালট পেপার অতিরিক্ত আনা হয়েছে এবং যেখান থেকে ব্যালট পেপারগুলো আনা হয়েছে জামাতের একজন নেতার কোম্পানি থেকে, সেই অভিযোগ এনে তারা তাদের দায়িত্ব থেকে অব্যাহতি নেন। এবং আমরা এই বিষয়ে প্রধান যে নির্বাচন কমিশনার এখানে অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন, তার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে আসলে যে অভিযোগগুলো এসেছে সেই অভিযোগগুলো সঠিক নয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত ন্যায়ের সাথেই তারা তাদের দায়িত্ব পালন করেছে এবং তারা সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসানের সাথে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে সারাদিন কিছু ছোটোখাটো অভিযোগ থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করেছে নির্বাচনটিকে সুষ্ঠু উৎসবমুখর করার জন্য এবং 33 বছর পর যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনটি সবার কাছে গ্রহণযোগ্য করার জন্য তাদের চেষ্টা ছিল। যদিও বেশ কিছু অভিযোগ নিয়ে কিন্তু তিনি সুরাহা করেননি। তবে আমরা এখন অপেক্ষায় আছি ভোট গণনার জন্য। যখন ভোট গণনা শুরু হবে তখন আসলে আমরা বলতে পারবো যে আসলে ভোটের পরিস্থিতি কেমন হচ্ছে এবং কারা বিজয়ী হচ্ছে। তো আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের আরেকজন সহকর্মী মাসুদ সুমনের সঙ্গে। মাসুদ সুমন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন এবং আপনি সারাদিন আজকে নির্বাচনের খবর জানিয়েছেন। এখন ক্যাম্পাসের পরিস্থিতি কেমন রয়েছে? কোনো ধরনের উত্তেজনা আছে কিনা বা কোনো ধরনের সংঘাতের আশঙ্কা আছে কিনা? ধন্যবাদ সাইফুল। আমি ঠিক 5টার পর থেকে যখন থেকে ভোট গ্রহণ বেশ কিছু কেন্দ্রে শেষ হয়েছে, তারপরে আমি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিকে ঘুরে দেখেছি। বিশেষ করে যেই গেটগুলো রয়েছে প্রবেশের এবং বাহিরের, সেসব গেটের বাহিরেও আমি ঘুরেছি, ভেতরেও ঘুরেছি। তেমন কোনো কিছু আমার চোখে পড়েনি। অর্থাৎ যে অভিযোগগুলো করা হচ্ছিল যে একটি নির্দিষ্ট দলের বহিরাগতরা বাহিরে অবস্থান করছে নাশকতার উদ্দেশ্যে, তেমন কিছু দেখিনি। তবে উৎসুক জনতা, স্থানীয় কিছু উৎসুক জনতা ফলাফলের অপেক্ষা করছেন, তবে সংখ্যায় খুবই কম। আর নিরাপত্তার ব্যবস্থাটি যদি বলি, সকাল থেকেই যেমনটি আমরা বলেছি প্রায় 1200 পুলিশ সদস্য নিয়োজিত করা হয়েছে এখানে। পাশাপাশি আমরা বিজিবিকে দেখেছি বিভিন্ন গেটে অবস্থান করতে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক রয়েছে ডেইরি গেট, সেখানে আমরা বিজিবি সদস্যদের অবস্থান করতে দেখেছি এবং আনসার সহ পুলিশের বিপুল সদস্য এবং সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন জায়গায় অবস্থান করেছে। আমার কাছে এখন পর্যন্ত সার্বিক দিক বিবেচনায় তেমন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার কোনো আলামত আমি পাইনি। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, ভোটারদের উপস্থিতি যেমন আমি বলেছিলাম বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন কেন্দ্রে বেড়েছে। এখনও কবি নজরুল হলে আমরা জানতে পেরেছি ভোট গ্রহণ চলছে এবং আমি বেসরকারিভাবে কয়েকটি কেন্দ্র ঘুরে কিছু তথ্য সংগ্রহ করেছি। বিশেষ করে প্রীতিলতা হল, 21 নম্বর হল এবং ফজিলাতুন্নেসা হল সহ কিছু এরকম 7টি কেন্দ্রে আমি ঘুরেছি। এভারেজে যদি আমি বলি তাহলে কোনো কেন্দ্রে 70%, কোনো কেন্দ্রে 60% বা 65%, অর্থাৎ 60 থেকে 70% ভোট কাস্ট হয়েছে, এমনটি তথ্য আমরা জেনেছি। বেসরকারিভাবে রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন। আমাদের আরেক সহকর্মী রয়েছেন আরিফ, একটি কেন্দ্রে। আপনি জানাবেন সে কেন্দ্রের সার্বিক চিত্রটি কি এবং কোনো কেন্দ্রে কি এই কবি নজরুল ছাড়া অন্য কোনো কেন্দ্রে কি ভোট গ্রহণ চলছে কিনা? যে মাসুদ সুমন, আপনাকে ধন্যবাদ। কাজী নজরুল হলের যে কেন্দ্র রয়েছে সেখানে এখনও ভোট গ্রহণ চলছে। আর একই সাথে আমি এখন যেখানে রয়েছে এটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্টের যে এলাকা রয়েছে সেখানে রয়েছে। আর কিছুক্ষণ আগেই হচ্ছে এখানে সংবাদ সম্মেলন হয়েছে। সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে বেশ কয়েকটি প্যানেল হচ্ছে এখানে সংবাদ সম্মেলন করেছে। যেমন হচ্ছে আমি প্যানেলগুলোর নাম জানিয়ে দিতে চাই। সেটি হচ্ছে সম্প্রীতির ঐক্য, সংসপ্ত পরিষদ, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ, ছাত্র ফ্রন্ট, মার্ক্সবাদী স্বতন্ত্র প্যানেলের যে 4টি প্যানেল রয়েছে, এই 4টি প্যানেলের যে প্রার্থীরা রয়েছেন তারা এই ভোটকে কারচুপির অভিযোগ এনে হচ্ছে তারা এই ভোটকে বর্জন করেছেন। একই সাথে স্বতন্ত্র আরও 20 জন প্রার্থী জাকসু যে নির্বাচন, সেই নির্বাচন থেকে তারা নিজেদেরকে সরিয়ে নিয়েছেন এবং পুরোপুরি বর্জন করেছেন। তা আমরা একজন এজিএস প্রার্থীর সাথে কথা বলবো। তিনি হচ্ছেন ছাত্র ফ্রন্টের একজন এজিএস প্রার্থী। আপনি একটু জানাবেন, আপনারা কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে হচ্ছে ভোট বর্জন করেছেন, এটা কারণ হিসেবে আপনারা কি বলছেন? আমরা আসলে জাকসু নির্বাচনের শুরুর দিকে
থেকেই বলতেছি যে এখানে লেভেল প্লেইং ফিল্ড নাই, এইখানে নানান অনিয়ম এবং দুর্নীতি হওয়ার সুযোগ আছে এবং প্রশাসন কমিশন শুরু থেকেই হচ্ছে যে বিধিমালা দিয়েছিল তারা নিজেরাই বিধিমালা লঙ্ঘন করেছে, তারা নিজেরাই আবার বিধিমালা গড়েছে। আপনারা বিধিমালা লঙ্ঘনের একটা উদাহরণ যদি দেই আমি, যে এখানে ভোটের আগের দিন একদিন আগে এসে হচ্ছে তারা ডোপ টেস্ট করাচ্ছে, অথচ সেটা চূড়ান্ত প্রার্থী তালিকা দিয়েছে তারা অনেক আগেই। চূড়ান্ত প্রার্থী তালিকা দেওয়ার আগেই কিন্তু এই ডোপ টেস্টটা করা উচিত ছিল, কিন্তু ডোপ টেস্ট করেছে অনেক পরে, তারা এখনও রিপোর্ট দেয়নি এবং এই ডোপ টেস্টে হচ্ছে অনেক প্রার্থী স্যাম্পল দেয়নি। ফলে ডোপ টেস্টে যারা পজিটিভ আসবে তাদের প্রার্থীর নাম ব্যালট পেপারে থাকবে না, সেটা তারা আসলে মিটিগেট করে নেই। এই প্রশ্নগুলো নিয়ে আমরা প্রশাসনের কাছে গেছিলাম, কমিশনের কাছে ইলেকশনের আগেই গেছিলাম গতকাল, কিন্তু তাদের দিক থেকে কোনো স্পষ্ট জবাব আমরা পাই নাই। কিন্তু ইলেকশনের দিন আজকে এসে আমরা দেখলাম যে এই বঙ্গমাতা হলে তারা হচ্ছে যে ছাত্রী সংস্থার হচ্ছে যেই মানে ছাত্রীরা ছিল তারা হচ্ছে ভোট কারচুপি জাল ভোট দিয়েছে এবং স্পষ্ট এটা প্রমাণিত। সেইখানে সাংবাদিকরা ঢোকার পর সেখানে বেল বাজিয়ে বলা হচ্ছে যে পুরুষ কেন এখানে প্রবেশ করবে, নানান অজুহাত দেখানো হচ্ছে এবং সেইখানে হচ্ছে নারী সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয় নাই এবং পুরুষ কিছু প্রার্থী সেই হচ্ছে হলে মেয়েদের হলের মধ্যে অভ্যন্তরে ঢুকে গিয়েছিল, যেইগুলোর নিরাপত্তাকে বিঘ্নিত করেছে। সেই জায়গায় একদম নির্বাচন কমিশন একদম টোটালি ব্যর্থ। আমরা সেই দিক থেকে বলতে চাই যে ডাকসুর মতো করে জামাত শিবির এইখানে হচ্ছে যে ডাকসু দখলের একটা পায়তারা নিয়েছে। আপনাদের অবগতির স্বার্থে বলে রাখি যে বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো গেটের বাইরে হচ্ছে জামাত শিবিরের লোকজন তারা হচ্ছে অবস্থান নিয়েছে, যেটা আমরা ডাকসুর ক্ষেত্রে দেখেছি যে শাহবাগে জামাত শিবিরের লোকজন অবস্থান নিয়েছিল। ঠিক একই ফর্মুলায় একই পায়তারায় তারা হচ্ছে ডাকসু দখল করার হচ্ছে। আচ্ছা, একটি প্রশ্ন উঠছে যে সকাল 9টা থেকে হচ্ছে বিকাল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলেছে, তো সেক্ষেত্রে আপনারা এই এখন রাত সন্ধ্যা 7টা বাজে, তো এখন এই সারা দিন ব্যাপী আপনারা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে এখন এসে ভোট বর্জন করাটাকে আপনি কিভাবে দেখছেন? ভোটের সময় তো শেষ। আমরা হচ্ছে যে শুরু থেকেই যখন বিশৃঙ্খলাগুলো হচ্ছিল, আমরা যেখানে বিশৃঙ্খলা হয়েছে সেখানে আমরা গেছি, আমরা অভিযোগ জানাইছি, কমিশনের সাথে যোগাযোগ করছি, ভিসির সাথে আমি নিজে কথা বলছি যে স্যার এগুলোকে মানে বন্ধ করার চেষ্টা করেন, এগুলোকে প্রতিহত করেন, এইটা ভোট কারচুপি কোনোভাবে এখানে হইতে পারে না, হইতে দিয়েন না এবং জাকসু সেটা কলঙ্কিত হবে। দীর্ঘ 33 বছর পর আমাদের আকাঙ্ক্ষিত জাকসু হচ্ছে, সেটাকে বানচাল করার নানান রকম উপকরণ প্রশাসন জিয়ে রেখেছিল এবং সেটা আসলে আমরা দেখতে পেলাম। আমরা সমস্ত প্যানেলগুলোর সাথে কথা বলেছি, এখানে 4টা প্যানেল আজকে ভোট বর্জন করলো এবং স্বতন্ত্র প্রার্থীদের সাথে কথা বলেছি। কথা বলতে গিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে খানিকটা সময় লেগেছে, যে কারণে আমরা সন্ধ্যার দিকে এসে হচ্ছে এখন পর্যন্ত কিন্তু ভোট গণনা শুরু হয় নাই এবং ভোটের ফলাফলও হচ্ছে প্রকাশ করা হয় নাই। ফলে ভোট ফলাফল প্রকাশ করার আগেই আমরা বর্জনের ঘোষণাটা দিলাম। আপনাকে ধন্যবাদ। যেমনটা শুনছিলেন যে ভোটের যে কারচুপি বা যে অনিয়ম, সেগুলো অভিযোগ এনে কিছুক্ষণ আগে হচ্ছে 4টি প্যানেল এবং তাদের যে প্রার্থীরা রয়েছেন তারা সবাই মিলে ভোট বর্জন করেছেন। এছাড়া আরও 20 জন স্বতন্ত্র প্রার্থী সবাই ঐক্যবদ্ধ হয়ে হচ্ছে জাকসুর যে নির্বাচন সেই নির্বাচন বর্জন করেছেন। আর এখনও ভোট গ্রহণ চলমান রয়েছে কয়েকটি হলে। আর সেই সাথে হচ্ছে আমাদের আরেক সহকর্মী রয়েছেন আরেকটি কেন্দ্রে, সেখানে আছেন আমাদের সহকর্মী নাজমুল। আপনি জানাবেন সেখানকার ভোটের এখনকার কি কার্যক্রম চলছে? হ্যাঁ আরিফ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আমি এখন যদি একটা দেখাই যে এখনও কিন্তু কাজী নজরুল ইসলাম হলে কিন্তু এখনও যে ভোট গ্রহণ চলছে এবং আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে এখানকার অন্য হলের কিন্তু যে ভোট হওয়ার পরে সেই ব্যালট সহ কিন্তু এখানে গণনা করার জন্য এভাবেই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু পুলিশের সহযোগিতায় কিন্তু ব্যালট বাক্সগুলি আনা হচ্ছে ডাক সিনেটের যে ভবন সেই ভবনে। এবং আরেকটা সবচেয়ে মজার কথা হচ্ছে 2 ঘন্টা ওভার হয়ে কিন্তু 15 মিনিট হয়ে গেছে। এখনও যদি আপনাদের যে ডিসপ্লেতে আমরা দেখাই যে কাজী নজরুল হলে কিন্তু এখনও যে ভোট গ্রহণ সেই ভোট গ্রহণ কিন্তু এখনও পুরোদমে চলছে এবং সেখানে বলা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত ভোটার আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভোট নেওয়া হবে, রিটার্নিং অফিসার আমাদেরকে জানিয়েছেন। এরই মধ্যে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই বিশ্ববিদ্যালয় দীর্ঘ 33 বছর পর নির্বাচন হয়েছে, যার ফলে এখনও কিন্তু ভোটাররা ওই নিজেরাই উচ্ছ্বাসিত হয়ে কিন্তু এখন তারা নিজেরাই যে ভোট দিচ্ছেন, যেহেতু দীর্ঘ 33 বছর পরে তারা ভোট
দিচ্ছেন, সেই ভোটের কারণেই আসলে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু তারা ভোট দিচ্ছে। তবে আমরা যেটা দেখাচ্ছি যে ভোট যে অন্য 20টি হলের যে ভোট অর্থাৎ 224টি বুথের মধ্যে কিন্তু 223টি বুথের এখন ভোট হয়েছে এবং সেই ভোট হওয়ার পরে যে ব্যালট সহ সেই বাক্স সহ কিন্তু এখানে নিয়ে আসা হচ্ছে এবং এরই মধ্যে আপনাদের দেখায় যে এখনও কিন্তু যে আইন শৃঙ্খলা এই নির্বাচন ঘিরে কিন্তু নাজমুল, আরিফ, মাসুদ এবং সাইফুল আপনাদেরকে ধন্যবাদ। ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্রার্থীদের নিরঙ্কুশ বিজয়ে নারী শিক্ষার্থীদের স্বাধীনতা খর্বের শঙ্কা দেখা দিয়েছে। আর একসময়ে ছাত্রলীগের ছত্রছায়ায় থাকা শিবির নেতারা নির্বাচিত হওয়ায় ডাকসুতে স্বৈরাচারের ছায়া দেখছে ছাত্রদল। আর এদিকে ডাকসুর সাবেক জিএস ডক্টর মুশতাক হোসেন মনে করেন 5 আগস্টের আগ পর্যন্ত ছাত্রলীগের আড়ালে লুকিয়ে থাকার কারণ শিবির নেতাদের জানানো উচিত। নারীদের পোশাক ও স্বাধীনতায় হস্তক্ষেপ করার চেষ্টা হলে শিক্ষার্থীরাই তা প্রতিহত করবে বলে মনে করেন তিনি। নাইমাল জিকোর রিপোর্টে দেখুন বিস্তারিত। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের একদিন পরেই স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে বিশ্ববিদ্যালয়, ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা। তবে এখনো ভোটের রেশ কাটেনি। সর্বত্রই আলোচনা প্রাচ্যের এই অক্সফোর্ডের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বিশাল এই জয় যেমন সমালোচনার জন্ম দিয়েছে, তেমনি কিছুটা শঙ্কারও জন্ম দিয়েছে শিক্ষার্থীদের মনে। বলছেন, নির্বাচনী ইশতেহারে নারী স্বাধীনতা খর্বের কোনো বিষয় না থাকায় ভোট পেয়েছে শিবির প্যানেলের প্রার্থীরা। তাদের জয়ের পরে নারীদের স্বাধীনতায় হস্তক্ষেপের চেষ্টা হলে ছাড় দেয়া হবে না বলেও জানান তারা। একটা হিজাব নিয়ে কথা হয়েছে, তো হিজাব নিয়ে যার ইচ্ছা সে হিজাব পরবে, যার ইচ্ছা পরবে না, যার ইচ্ছা সে বোরকা পরবে সে পরবে না, যার ইচ্ছা সে অন্যরকম ওয়েস্টার্ন কালচারের ড্রেস পরবে, এটা স্বাভাবিক, এটা তার ব্যক্তিগত বিষয়। কারণ তাদের মধ্যে একটা প্রোপাগান্ডা কি যে শিবির তাদের দায়িত্ব পালন করে না, শিবির নারীদের নিয়ে একটু বিদ্বেষ মনোভাব প্রকাশ করে। এখন তাদের গ্রাসরুট ওয়ার্কার যারা, তাদের বিহেভিয়ারের প্রতি তাদের কেমন ইনফ্লুয়েন্স থাকবে যারা নেতা, তাদের সেটার উপরে ডিপেন্ড করবে জিনিসটা। ডাকসু নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ করেন বিভিন্ন দলের প্রার্থী সমর্থকরা। প্রশ্ন ওঠে ছাত্র শিবিরের ভিপি সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদকে নিয়েও। সামাজিক যোগাযোগ মাধ্যমে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ও ছাত্রলীগের মিছিলে মেলে তাদের ছবি, জানিয়ে স্বৈরাচারদের অস্তিত্ব ডাকসুতেও দেখছে ছাত্রদল। বিভিন্ন হলে দেখেছি যে যারা ছাত্রলীগের পোস্টেড ছিল তারা কিন্তু ওই নামমাত্র এই সাধারণ শিক্ষার্থী সেজে বা কোনো না কোনো প্যানেলের সাথে সংযুক্ত হয়ে তারা কিন্তু কাজ করছে। তো ডাকসুর সাবেক জিএস ডক্টর মুশতাক হোসেন বলেন, ছাত্রলীগের লেবাসে এতদিন থাকার কারণ শিক্ষার্থীদের জানানো উচিত বিজয়ীদের, না হলে শিক্ষার্থীদের মাঝে তৈরি হবে আস্থাহীনতা। এটা অবশ্যই নিন্দনীয়, কিন্তু সেসব নিন্দাকে মানে পাশ কাটিয়ে কিন্তু তারা জয়লাভ করেছে। কিন্তু জয়লাভ করলেই কিন্তু অতীতের যে খারাপ কাজ যে বা যারা করেছে সেখান থেকে তারা মুক্ত হবে না। যখনই ছাত্র সমাজের কোনো প্রশ্ন উঠবে এই কথা তাদের জবাব দিতে হবে এবং জয়লাভ করলেও তাদেরকে এই বিষয়টার ব্যাখ্যা দেওয়া উচিত। নির্বাচন সুষ্ঠু হলেও যেসব অভিযোগ উঠেছে সেগুলো খতিয়ে সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত বলেও মনে করেন তিনি। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। ছাত্রদল প্যানেলের শিক্ষার্থীরা কথা বলছেন, আমরা চলে যাচ্ছি সেখানে। যেসব প্রার্থীর প্রার্থিতা বাতিল হতো তাদের ব্যালট পেপারে নাম থাকতো কিনা সে ব্যাপারে কোনো সদুত্তর পাওয়া যায়নি নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আজ 11ই সেপ্টেম্বর জাকসু নির্বাচনের দিনে সারাদিনে আমরা দেখেছি প্রথম 2 ঘন্টায় কোনো পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। উল্লেখ্য যে গতকাল রাত 2টায় নির্বাচনের ঠিক 5 ঘন্টা আগে পোলিং এজেন্টের প্রবেশের ব্যাপার নিশ্চিত করা হয়। তবুও আজ সকালে বিভিন্ন কেন্দ্রে প্রার্থীদের স্বাক্ষর, পোলিং এজেন্টদের ছবি ইত্যাদি নতুন নতুন বাহানা এনে তাদেরকে অন্তত 2 ঘন্টা পর প্রবেশ করতে দেওয়া হয়। পোলিং এজেন্ট এ ব্যাপারে প্রশ্ন করলে প্রভোস্টরা উত্তর দেয় তাদের উপরে আস্থা রাখতে। বিভিন্ন ভোট কেন্দ্রে ভোট নিশ্চিতকারী আঙুলের কালি সকাল থেকেই দেওয়া হয়নি। অভিযোগ তুললে কালি নিয়ে আসা হলেও দেখা যায় সে কালি কিছুক্ষণের মধ্যে হাত থেকে উঠে যায়। নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করে বিভিন্ন ভোট কেন্দ্রে বিশেষত ছাত্রী হলে দেখা গেছে একটি নির্দিষ্ট প্যানেলের ছাত্র শিবিরের লিফলেট হাতে হাতে সরবরাহ করা হচ্ছিল। এমনকি
জাহানারা ইমাম হলে একটি বুথের মাঝে দুটি প্যানেলের লিফলেট সাজিয়ে রাখতে দেখা যায়। এটি সুষ্ঠু নির্বাচন ব্যাহত করে। এমনকি জাহানারা ইমাম হলে মেয়েদের মারধরের অভিযোগ পর্যন্ত পাওয়া গেছে। 10% বেশি ব্যালট পেপার ছাপিয়ে এই প্রশাসন প্রহসন করেছে। এমনকি আজ বিভিন্ন ভোট কেন্দ্রে অতিরিক্ত ব্যালট পেপার সরবরাহ করা হয় এবং বিভিন্ন স্থানে পড়ে থাকতেও দেখা গেছে। একই সঙ্গে কাজী নজরুল হলে কার্যনির্বাহী সদস্য পদে সব প্রার্থীর নাম না থাকায় সেখানে প্রথমে বাকি প্রার্থীদের নাম ছাড়াই নির্বাচন চলতে থাকে এবং পরবর্তীতে হাতে লিখে প্রার্থীদের নাম ব্যালট পেপারে যোগ করা হয়। নারী হলে পুরুষ প্রার্থী প্রবেশ, ভোটার লিস্টে ছবি না থাকা, আঙুলে কালির দাগ না দেওয়া। রাজধানীর রায়ের বাজারে জুলাই শহীদদের গণকবরের সামনে দোয়া ও মোনাজাত করেছে ডাকসু নির্বাচনে জয়ী প্যানেলের নেতারা। জানান এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করলেন তারা। বৃহস্পতিবার সকালে সেখানে যান ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতারা। বলেন ৭১ ও ২৪-এর শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে এগিয়ে যেতে চান। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে কাজ করবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেছেন তারা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে ব্যত্যয় হলে তা হবে জাতির জন্য মহাবিপর্যয়, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নাগরিক কোয়ালিশন আয়োজিত গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে তিনি এই কথা বলেন। সুষ্ঠু নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের অর্জন বলতে কিছুই থাকবে না বলে মন্তব্য করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। রাজধানীতে গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তারা। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে প্রাথমিক রোডম্যাপ দিয়েছে নির্বাচন কমিশনও। এমন প্রেক্ষাপটে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ নিয়ে নাগরিক কোয়ালিশনের এই গোলটেবিল আলোচনা। সফল নির্বাচন আয়োজনে সরকার, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের করণীয় কি, এমন প্রশ্নে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন বক্তারা। অ্যাডমিনিস্ট্রেশনকে নির্বাচন ম্যানিপুলেট করার ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ একটা ক্যাটালিস্ট হিসেবে কিন্তু এখনো পর্যন্ত আমরা বিবেচনা করছি। যারা পলিসি মেক করছেন তাদের এই বিষয়টাকে প্রায়োরিটি দিতে হবে। ফেব্রুয়ারি নির্বাচন অনিশ্চিত হওয়া মানে সরকার, আমাদের গণতান্ত্রিক অভিযাত্রা অনেকখানি ঝুঁকির মধ্যে পড়া, অনিশ্চিত হয়ে যাওয়া। শতভাগ সুষ্ঠু বাংলাদেশের মতো দেশে করা সম্ভব না, কিন্তু রাজনৈতিক দল, আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন, সংশ্লিষ্ট যারা আছেন তাদের কমিটমেন্ট, তাদের সাহস, তাদের দেশের প্রতি, মানুষের প্রতি ভালোবাসা, সম্মান এবং শ্রদ্ধাবোধের জায়গায় যদি আমরা ভূমিকা রাখতে পারি তাহলে এটা সম্ভব। কি আলোচনায় অংশ নিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ জানান, স্বাধীন নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, স্বাধীন বিচার বিভাগ এবং মুক্ত গণমাধ্যমই হতে পারে গণতন্ত্র রক্ষা কবচ। আমরা এমন কোনো উদাহরণ সৃষ্টি হতে দিতে চাই না যেটা জাতির সামনে একটা উদাহরণ হয়ে থাকবে যে এইরকম একটি প্রক্রিয়ার মধ্যে যে সংবিধান সংশোধনী হওয়া যায়, যেটা পরে একটু উপযুক্ত আদালতে চ্যালেঞ্জ হবে এবং হয়তো একটা প্রশ্নবিদ্ধ হিসাবে আমরা সেই সিদ্ধান্তকে পাবো। গোলটেবিল আলোচনায় যোগ দেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। নির্বাচন নিয়ে সরকারের প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। চিফ অ্যাডভাইজার বারবার বলছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে এবং এই বিষয়ে আমরা আমাদের সলম কমিটমেন্ট, এখানে এই বিষয়ে আমাদের ফুল কমিটমেন্ট, এটার কোনো ব্যত্যয় হবে না এবং এটা যদি কোনোভাবে কেউ এটাকে ব্যত্যয় করার চেষ্টা করেন সেটা হবে জাতির জন্য একটা মহা বিপর্যয়। দেশে যে কোনো সহিংসতা প্রতিরোধে রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। জুলাই সনদে অন্তর্ভুক্ত বিষয়গুলো কিভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৃহস্পতিবার বেলা 11:30টায় বৈঠক শুরু হয়। শুরুতে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নের ক্ষেত্রে কমিশন কোনো সিদ্ধান্ত নেবে না। রাজনৈতিক দলগুলো কোন প্রক্রিয়ায় সংস্কার বাস্তবায়ন চায় তা সরকারকে অবগত করবে কমিশন। তিনি বলেন, সংস্কারের সফলতার উপরই বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ভর করছে। কমিশন আসলে নিজস্ব যুগে কিছু চাপিয়ে দেবে না, এটা হচ্ছে 1 নম্বর বিষয়।
দ্বিতীয় বিষয় যেটা, যে কমিশন আসলে বাস্তবায়ন করার ক্ষমতা কমিশনের, কমিশন বলেই নেই, এটা আমরা সরকারের কাছে সকলের সাথে আলোচনার ভিত্তিতে সেটা আমরা জানাতে পারি। বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু হচ্ছে আজ। প্রতিপক্ষ আইসিসির সহযোগী সদস্য দেশ হংকং। টাইগারদের চাওয়া শুধুই জয়। তবে হংকংয়ের চেয়ে বাংলাদেশের আরেকটি বড় প্রতিপক্ষ হচ্ছে আবুধাবির গরম। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। আর আরব আমিরাত থেকে এ নিয়ে আরও খবর জানাচ্ছেন শুভদেবনাথ। ফ্লাড লাইটের নিচে গরমে হাঁসফাঁস টাইগাররা, কখনো পানি পান করছেন, আবার কখনো তোয়ালে দিয়ে গা মুছছেন। তবে অনুশীলনে বেশ সিরিয়াস, প্র্যাকটিসের মাঝেও চলল মজার দুষ্টুমি। টাইগার একাদশ নিয়ে আলোচনা। এশিয়া কাপে মূল একাদশে সুযোগ পাচ্ছেন কি সাইফ হাসান, নাকি শামীম পাটোয়ারি খেলবেন হংকং এর বিপক্ষে? জবাব দিলেন লিটন দাস। সাইফকে নেওয়াটাই কিন্তু এই জন্য যে তার এগ্রেসিভ ব্যাটিং এবং সে একদম হাত ঘোরাতে পারে। যে কোনো গেমে যদি প্রয়োজন মনে হয় উইকেটের ক্ষেত্রে যদি স্পিন ধরে সে বল করতে পারবে। এটা ক্যাপ্টেনের জন্য যে কোনো সিচুয়েশনে তাকে হেল্প করবে। আবুধাবির গরম নিয়েও সংবাদ সম্মেলনে উত্তর দিলেন মিস্টার দাস। গ্রাউন্ড নিয়ে কোনো সমস্যা মনে হয় না। মোস্ট অফ দ্য প্লেয়ার কোথাও না কোথাও এখানে খেলেছে। খুব একটা বেশি দিন খেলা হয়নি, বাট একটা আইডিয়া আছে। হ্যাঁ, অবভিয়াসলি গরম সবার জন্যই সমান হবে। সেক্ষেত্রে আমাদের প্রিপেয়ার থাকতে হবে যে আমরা কীভাবে ম্যাচে 100% দিতে পারি, যতটা প্র্যাকটিস ফর্মাল করা যায়, কারণ আপনি সেই সেম এনার্জিটা লাগবে ম্যাচে দেওয়ার জন্য। হংকং প্রথম ম্যাচের এদিন অনুশীলন করেনি, তবে সংবাদ সম্মেলনে হংকং এর হেড কোচ কুশল সিলভা জানালেন পরিকল্পনা। আমরা টুর্নামেন্টে ভালো খেলতে চাই, জয় পরাজয় ছাপিয়ে আমাদের চাওয়া ম্যাচ জয়। যদিও হংকং এর বিপক্ষে 2014 সালের স্মৃতি মোটেও সুখকর নয় টাইগারদের জন্য। আবুধাবির ফ্লাড লাইটের নিচে টাইগারদের অন্যতম প্রতিপক্ষ গরম। তবে লক্ষ্য একটাই, হংকংকে হারিয়ে এশিয়া কাপের আসর শুরু করা। বাংলাদেশ মাঠের লড়াই অবশ্যই চাইবে ম্যাচ জিততে, কারণ লিটন দাসদের স্বপ্ন বড়। এবার এশিয়া কাপটা জিততেই চায় তারা। শুভদেবনাথ, নিউজ 24, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। এশিয়া কাপ নিয়ে বিস্তারিত জানাতে এবারে সংযুক্ত আরব আমিরাত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভদেবনাথ। শুভ, হংকংয়ের বিপক্ষে মাঠে নামার আগে টাইগারদের প্রস্তুতি কেমন দেখেছেন, এবং আবুধাবির যে আবহাওয়া তা টাইগারদের জন্য ঠিক কতটা চ্যালেঞ্জিং হতে পারে? নাফিসা, ধন্যবাদ আপনাকে। এখানে প্রচণ্ড গরম রয়েছে। লিটন দাসও জানিয়েছেন যে গরমের সঙ্গে মানিয়ে নেওয়াটা কিছুটা চ্যালেঞ্জ হচ্ছে। তবে বাংলাদেশ অবশ্য হংকংয়ের বিপক্ষে এগিয়ে থাকবে, কিন্তু আর একটু বিষয় মাথায় রাখতে হবে, যখন বাংলাদেশ 2014 সালে হংকংয়ের বিপক্ষে মাত্র ম্যাচ খেলেছিল, সেখানে বাংলাদেশ পরাজিত হয়েছে। তবে সেখান থেকে শিক্ষা নিয়ে অবশ্যই লিটন দাসের যেভাবে ছন্দ রয়েছে, ছন্দরা ধরে রাখতে চাইবে এবং তার সঙ্গে টাইগারদের বোলারদের বাড়তি দায়িত্ব থাকবে। এবং তাসকিনকে নিয়ে কিছুটা আলোচনা হচ্ছিল। তাসকিন ফিল্ডিং করার সময় যেন হাতে কিছুটা ব্যথা পেয়েছিলেন, তবে আমরা টিম ম্যানেজমেন্ট জানতে পেরেছি যে দলের প্রয়োজনে তাসকিন অবশ্যই খেলার সুযোগ পাবেন। তাসকিনকে অবশ্যই সেরা একাদশে রাখার চিন্তা ভাবনা করছে। আর বাংলাদেশের জন্য টুর্নামেন্টের শুরুটা খুবই গুরুত্বপূর্ণ। যদি তারা এশিয়া কাপের প্রথম ম্যাচ জয়লাভ করতে পারে, 13 তারিখে একই ভেন্যুতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা রয়েছে, এবার আফগানিস্তানের বিপক্ষে খেলা রয়েছে, সেখান থেকে একটু জয়লাভ করতে পারলে পরবর্তী রাউন্ড নিশ্চিত করতে পারবে। সব কিছু মিলে কিন্তু এশিয়া কাপের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, কিন্তু এরই মধ্যে টিকিট সব সেল হয়ে গিয়েছে এবং মাঠে কিন্তু এখন বেশি দর্শক উপস্থিত হতে পারেনি, কারণ যখন রোদ কমা শুরু করবে তখন দর্শকরা কিন্তু এক এক করে মাঠে প্রবেশ করবে। বাংলাদেশের সমর্থক সেখানে বেশি থাকবে, সেটি বলার কোনো অপেক্ষা রাখে না। ফ্লাড লাইটের ম্যাচ, হংকং প্রতিপক্ষ, টাইগারের ছন্দ রয়েছে, টানা 3টি সিরিজ জয় লিটন দাসের নেতৃত্বে। সেই লিটন দাসের ব্যাট হাতে বলতে গেলে সেরা ছন্দে রয়েছেন। যদি টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার যদি রানে করতে পারে, তাহলে বাংলাদেশ অবশ্যই টুর্নামেন্টে জয় পাওয়াটা খুব একটি কঠিন বিষয় না। কিন্তু বলা যায় যে ক্রিকেট যেহেতু গৌরবময় অনিশ্চয়তার খেলা, সে কারণে কিন্তু ভয় থেকে যায়। আমরা দেখছিলাম আফগানিস্তানের বিপক্ষে কিন্তু হংকং শুরুটা একেবারে খারাপ করেনি। আফগানিস্তান টি-20তে বর্তমান সময়ে ভালো খেলছে, সে কারণে কিন্তু সেখান থেকে রিকভার করেছেন এবং সেখান থেকে ভালো করে পরবর্তীতে প্রায় 200 কাছাকাছি স্কোর করতে সক্ষম হয়েছে। সেখান থেকে বাংলাদেশ অবশ্যই গতকাল লিটন দাস বলেছেন, আমরা অনুশীলনে দেখছিলাম যে তারা কঠোর পরিশ্রম করছেন এবং দীর্ঘক্ষণ ধরে তারা ফিল্ডিং প্র্যাকটিস করেছেন, তারপর তারা নেটে ব্যাটিং করেছেন, বোলিং করেছেন। বাংলাদেশ দলের জন্য সময়টা শুধুমাত্র মোমেন্টামে ধরে রাখা প্রয়োজন। টি-20 মোমেন্টামে খেলা, টাইগারের মোমেন্টাম ধরে রাখতে চাই। এবার বাংলাদেশের কিন্তু এক্স ফ্যাক্টর হতে পারে মোস্তাফিজুর রহমান। এবছর মুস্তাফিজ যতগুলো টি-20 খেলেছে, বাংলাদেশ কিন্তু একটিও হারেনি। সেক্ষেত্রে মুস্তাফিজ বাংলাদেশের সৌভাগ্য হতে পারে। নাফিজা, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত আবুধাবি থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।
রাতের ভোটে সহযোগিতার বিনিময়ে ধানমন্ডিতে ফ্ল্যাট নেয়ার অভিযোগে সচিব পদমর্যাদার 12 সাবেক কর্মকর্তাকে তলব করেছে দুদক। আর এই তালিকায় সংস্থাটির 2 সাবেক কমিশনারও রয়েছেন। অন্যদিকে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে 2টি মামলা হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিকদের এসব কথা জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। রাতের ভোটের তকমা পাওয়া 2018 সালের নির্বাচনে আওয়ামী লীগকে সহযোগিতার পুরস্কার হিসেবে 12টি ফ্ল্যাট পান 2 দুদক কমিশনার সহ সচিব পদমর্যাদার 12 সাবেক কর্মকর্তা। এমন অভিযোগে চলতি বছরের মে মাসে ধানমন্ডির ওই ভবন ও গণপূর্ত অধিদপ্তরে অভিযান চালিয়ে এই ঘটনার প্রাথমিক সত্যতা পায় দুর্নীতি দমন কমিশন। জানা যায় নির্মাণাধীন ওই ভবনের 23টি ফ্ল্যাটের 12টি পাওয়ার কথা ছিল দুদকের সাবেক কমিশনার মোজাম্মেল হক খান, জহুরুল হক সহ বেশ কয়েকজন সচিবের। এই ঘটনায় এবার সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের জন্য আগামী 17, 18 ও 21 সেপ্টেম্বর তলব করেছে সংস্থাটি। প্লটটি আত্মসাৎ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় অভিযোগ সংশ্লিষ্ট জনাব AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক বিচারপতি সহ মোট 7 জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে প্রায় 5.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং রাজুকের প্লট জালিয়াতির ঘটনায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে আলাদা 2টি মামলা করেছে দুদক। বিস্তারিত কিছু জানি না, কাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এটা অন্যান্য অনুসন্ধান বা তদন্ত কাজের জন্য অনুসন্ধানকারী বা তদন্তকারী কর্মকর্তাদের রুটিন কাজ। এছাড়া প্রায় 76 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ আমলে স্বাস্থ্য খাতের প্রভাবশালী ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 6 জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে 145 জনে দাঁড়ালো। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে 586 জন হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরে জানিয়েছে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 3 জন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে 1 জন করে মোট 3 জন মারা গেছেন। অন্যদিকে গত একদিনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আপাতত গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়ানোর কোনো চিন্তা নেই সরকারের, এবং গেল 1 বছরও তা বাড়ানো হয়নি। সরকার ভর্তুকি দিয়ে গ্যাস বিদ্যুৎ চালিয়ে যাচ্ছেন বলে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান জানিয়েছেন। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। বিদ্যুৎ সমিতি কর্মচারী বিধিমালা ইমিডিয়েটলি করবে, এটার খসড়া থেকে আসবে। আমরা এই খসড়ার ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতির যারা তাদেরও আমরা মতামত দেব। পল্লী বিদ্যুৎ সমিতির গণছুটির ফলেও কোনো পাওয়ার ইন্টারাপশন হয় না। আমাদের অবশ্য গতকাল এবং তার আগের দিন আমাদের বিদ্যুৎ কেন্দ্রের একটা সমস্যা ছিল, উৎপাদনের একটা সমস্যা ছিল, সেই জন্য কিছু লোডশেডিং হয়েছে। কিন্তু এছাড়া মানে কোনো ওই যে বিদ্যুতের যে সরবরাহ, এটাই জন্য। এই ছিল সংবাদে। ধন্যবাদ।